নমস্কার। আজকে আমরা এখানে উপস্থিত আছি এটা অনেক বিশেষ কারণ নিয়ে। কারণটা হলো নেশামুক্তি। আর আমার সঙ্গে আছে আজকে এটা অনেক বিশেষ মানুষ। আমার সঙ্গে রয়েছে মিস্টার মিঠুন রায়, যিনি একটা সমাজসেবী এবং ওনার কাজ আমাদের পুরো এই সাউথ আসামের মধ্যে অনেক বেশি প্রচলিত। প্লাস উনি আমাদের অল আসাম এইডস সোসাইটিরও মেম্বার আছেন, রিসোর্স পার্সন। এবং উনাকে আমরা এখানে পেয়ে আজকে আমরা অনেক বেশি খুশি, বিকজ আজকে আমাদের যে এই টপিকটা রয়েছে ড্রাগস অ্যাবিউজ নিয়ে, এটা একটা অনেক বড় কনসার্ন দাঁড়িয়ে গেছে আমাদের কাছাড় ডিস্ট্রিক্টের জন্য। কেন কি আজকে আমাদের এই ইনিশিয়েটিভটা বেসিক্যালি আমরা রেখেছি হলো নেশা মুক্তি অভিযান কাছাড় জেলার ব্যাপারে। আর আজকে আমরা জানবো মিঠুন দার থেকে কিরকম ভাবে এই ড্রাগস বা অ্যালকোহল জাতীয় জিনিসগুলো কিরকম আমাদের ইউথকে হ্যাম্পার করছে। তো নমস্কার দাদা। সবচেয়ে প্রথমে আমি আপনাকে জিজ্ঞেস করবো, আপনার এই নেশা মুক্তি অভিযান নিয়ে কি আপনার একটা ওপিনিয়নটা আছে? থ্যাংক ইউ শ্রীমান। অ্যাকচুয়ালি আমাদের এই নেশা মুক্তি অভিযানটা কাছাড় জেলা প্রশাসন যেভাবে আগ বাড়িয়ে নিয়ে যাচ্ছে যুব সমাজকে মেইনলি অ্যাওয়্যার করার জন্য, যে নেশার যে বিরূপ প্রতিক্রিয়াগুলো রয়েছে এবং তার যে খারাপ দিকগুলো রয়েছে সেই সম্বন্ধে আমাদের যুব সমাজকে অবগত করানোটা আজকে কিন্তু খুবই দরকারি। কারণ হচ্ছে আমরা বিভিন্ন দিনে পত্র পত্রিকায় দেখতে পাচ্ছি যে আমাদের জেলা প্রশাসনের উদ্যোগে এবং পুলিশ প্রশাসনের উদ্যোগে যেভাবে আমাদের বিভিন্ন সময়ে আমরা দেখছি যে ড্রাগস রেকেট গুলো ধরা পড়ছে এবং বিভিন্ন গাড়ি এবং ইয়ে থেকে ড্রাগস যেভাবে পাচার ওরা রুখতে সমর্থ হচ্ছে। কিন্তু যেগুলো ধরা পড়ছে তো পড়ছে, কিন্তু তার মধ্যে কিছু জিনিস হচ্ছে কি সমাজে এলা ছড়িয়ে গেছে। তো সেই জায়গা থেকে এখন দেখা গেছে ইউথদের মধ্যে একটা নেশার প্রকোপ খুব বেশি বেড়েছে। আগে আমরা দেখতাম যে অ্যালকোহল যে জিনিসটা ছিল, অ্যালকোহলিজম গ্রামে বেশি বেড়েছিল। তো সেই সময়ে সঠিক পদক্ষেপ সরকার গ্রহণ করা আজকের দিনে দেখা যায় যে আমাদের শরীরকে ক্ষয় করে বা ছোট করে এরকম নেশার মধ্যে যে অ্যালকোহল গুলো রয়েছে সেগুলো প্রায় সমাজ থেকে নাই হয়ে গেছে। এখন আমাদের মধ্যে যে জিনিসটা বিরাজ করছে সেটা হচ্ছে ড্রাগস জিনিসটা, এবং ড্রাগস এর মধ্যে অনেক ধরনের রয়েছে, যেমন কোকেন এগুলো অনেক ব্যাপারগুলো রয়েছে। তো সেগুলোর বিশেষ নাম আমি বলছি না, কিন্তু যুব সমাজের কাছে আজকের দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হচ্ছে কিছু মানুষ তার ব্যবসায়িক লাভের জন্য, তার ব্যক্তিগত কোনো উদ্দেশ্যের জন্য সেই ব্যাপারগুলোকে নিয়ে আর সমাজের মধ্যে যারা নিরীহ থাকে তাদের যুব সমাজের মধ্যে গিয়ে ছড়িয়ে যায় এবং ছড়িয়ে সেই ব্যাপারগুলোকে নেশা জিনিসটা হচ্ছে মেনলি এমন একটা জিনিস যেটা নেওয়ার পর ব্রেইনের মধ্যে একটা আসক্তি বা একটা ইয়ে পাওয়া যায়। সেই আসক্তির মধ্যে একবার যদি কেউ ফেসে দেয় তাহলে সেখান থেকে বেরিয়ে আসাটা অনেক কষ্ট হয়ে পড়ে, কারণ এরা সাইকোলজিক্যাল অনেক এফেক্টস হয়েছে। এটার জন্য সাইকেটিশিয়ান যারা রয়েছে তারা এই বিষয়গুলোকে ভালো বৈজ্ঞানিক ভাবে বিস্তৃত করতে পারেন। আমি সামাজিক ভাবে যে বিস্তারণটা দিচ্ছি সেটা হচ্ছে একবার যখন কেউ নেশা নিয়ে নেয় তারপর তার শরীরের মধ্যে একটা আসক্তি বা ব্রেনের মধ্যে যে আরামের একটা আসক্তি এসে যায়, সেই আসক্তিটা তাকে বারবার এই দিকেই পথেই ঠেলে দিতে তাকে বাধ্য করে এবং মানুষ তখন এটার উপর এডিক্টেড হয়ে যায়। একবার এডিক্টেড হয়ে যাওয়ার সেখান থেকে বেরিয়ে আসাটা খুবই কষ্ট হয়, কারণ ওই সময় শরীরের নানান ধরনের যন্ত্রণা হয়, সে চেষ্টা করলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারে না। শারীরিক দুর্বলতা এসে যায়, কষ্ট এসে যায় এবং নেশা নেবার পরে শরীরে সে সামান্য শক্তি খুঁজে পায়। তার জন্য সেই আসক্তিকরণে সে ফেসে যায়। আর একবার ফেসে গেলে সেখান থেকে বেরিয়ে আসতে গিয়ে অনেক কষ্ট হয়ে যায়, অনেকেই সেখান থেকে জীবনহানি হয়ে যায়। আপনি যে বললেন এখানে আমাদের যে যুবকরা এখানের মধ্যে বেশি আক্রান্ত হয়েছে, এই যুবক আপনি যে বলছেন, আপনার কি লাগে যে আমাদের এই নেশার কারণে যে অন্য জেনারেশন যেগুলো আছে, বিট এল্ডার জেনারেশন, ওদের তো এফেক্ট পড়ছে, নাম্বার 2 যুবকদের যে আছে ওদের মধ্যে জিনিসটা বেশি হচ্ছে? কেন ওদের মধ্যে জিনিসটা বেশি হচ্ছে এটা আমি জানতে চাইবো আপনার থেকে। এটা একটা খুব দারুণ প্রশ্ন, কারণ হচ্ছে দেখুন যুব সমাজ যারা টিন এজার্স হচ্ছে, এই এজটা আমাদেরকে আমাদের যে বয়সটা রয়েছে সেই বয়সটা হচ্ছে আমরা সবসময় নতুন কিছু জিনিস আমাদের জীবনে অ্যাপ্লাই করতে ভালোবাসি। তো তখন গিয়ে আমাদের জাজমেন্টাল ক্যাপাসিটিটা ততটুকু গ্রো করে না। এবং যারা নেশার আসক্ত বা নেশা নিয়ে ব্যবসা করে তারা সবসময় এমন নতুন যাকে ততটুকু গ্রো করে না। এবং যারা নেশার আসক্ত বা নেশা নিয়ে ব্যবসা করে তারা সবসময় এমন নতুন যাকে খুঁজে, নতুন এমন একজনকে তারা টার্গেট করে যে তারা প্রথম জিনিসটা কিন্তু ফ্রি খাওয়ার। ধরুন আমাকে যদি কেউ প্রথমবারের মতো, আমি টিনেজার রয়েছে, আমাকে ফুসলানো ইজি হবে রাদার দেন একজন এইজেড পার্সনকে যার সোশিয়াল ম্যাচুরিটি রয়েছে। তো একজন টিনেজারকে ভুল বুঝিয়ে তাকে কোনো না কোনো ভাবে সেটাতে আসক্ত করা খুব ইজি হয়ে যায় প্রথমবার।
2 নম্বর হচ্ছে তারা প্রথম যে ডোজটা খাওয়ায় সেই ডোজটা হচ্ছে ফ্রি খাওয়ায়। কারণ একবার যদি তাকে ফ্রি খাইয়ে তার মধ্যে সেই আসক্তিটা আনতে পারে, তখন সে এই আসক্তির জন্য নিজে কিনবে এবং তাদেরকেও সঙ্গী সাথী করে খাওয়াবো। তো এই জন্য টিনেজার্সদেরকে সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যার সঙ্গ নিয়ে চলছি সে আমাদের সঙ্গে চলার মতো কতটুকু রয়েছে, মানে বিশ্বস্ত রয়েছে, সেই ব্যাপারটা অবশ্যই পর্যালোচনা করতে হবে। এবং আমরা অভিভাবকদের কাছেও অবশ্যই আহ্বান রাখবো, বিশেষ করে আজকে ছেলেদের যারা অভিভাবকরা রয়েছেন, আমাদের ছেলেরা কখন কোথায় বেরিয়ে যাচ্ছে তার সামান্যতম হলেও আমাদের খবরটা রাখা অত্যন্ত জরুরি। কারণ আজকের দিনে সামাজিক ভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যুব সমাজ যেভাবে এই নেশার মধ্যে কবলে পড়ছে, সেখান থেকে বেরিয়ে আসাটা অনেক কষ্ট হয়ে দাঁড়াচ্ছে আমাদের জন্য। তারও বিশেষ কিছু পন্থা সরকার থেকে নেওয়া হয়েছে, কিন্তু যুব সমাজকে এজন্যই বারবার গভর্নমেন্ট এখানে অ্যাওয়ারনেস এর কথা বলছে। কারণ টিনেজার্সদের সামনে যদি আমরা ভালো বিষয়গুলোকে তুলে ধরতে পারি, সে ভালো বিষয়গুলোকে তার মধ্যে গ্রহণযোগ্য করে নিয়ে যাবে। কিন্তু আমরা যদি সেই অ্যাওয়ারনেসটাই বন্ধ করে দিই, তাহলে যারা এই ধরনের ইয়ের জন্য কাজ করছে, নেগেটিভ রূপে কাজ করছে, তারা হয়তো আমাদের আগে যদি এদের কাছে পৌঁছে যায়, হয়তো তাদেরকে এই ফাঁদে ফেলে দিতে পারে। আমার তাকে এই যুব সমাজে আরেকটা লাস্ট কোয়েশ্চেন থাকবে, তারপর আমি আমাদের নেক্সট পার্টে যাবো। আপনি বললেন ছেলেদের মধ্যে জিনিসটা বেশি হচ্ছে, তো মেয়েদের মধ্যে কি মানে যারা আছে, যারা এই জিনিসটা কাজ করে, যারা টার্গেট করে যে যুব সমাজকে টার্গেট করবো, ওদেরকে ড্রাগসে নিয়ে যাবো বা নেশার মধ্যে নিয়ে যাবো, ওরা কি মেয়েদেরকে টার্গেট করে না? আর যদি করে না, কেন করে না? দেখুন, এটা এরকম কোনো ক্লাসিফিকেশন করা উচিত না এবং করা ঠিক হবে, এবং আমি এরকম করিও নি কিছু। একটা জিনিস সোশ্যাল ইম্প্যাক্টের ব্যাপারটা আমরা দেখবো। আজকের দিনে আপনার ঘরে যদি একটা ভাই এবং একটা বোন থাকে, আপনি দেখবেন ছেলে মানুষ ঘর থেকে বেরিয়ে যাওয়াটা যতটুকু ইজি হয় আমাদের সোশ্যাল সিস্টেমে, মেয়েদের পক্ষে সেই সিস্টেমটা একটু হলেও হার্ড হয়। মেয়েদেরকে মা বাবা অনেক সময় জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ, কিন্তু ছেলেদের ব্যাপারে আমাদের কন্ট্রোলটা কম হয়ে যায়, সোশ্যাল কন্ট্রোলের কথাটা আমি বলছি। তো সেই দিক দিয়ে আমি ছেলেদের কথা উল্লেখ করেছি। এরকম নয় যে মেয়েদের মধ্যে এরকম কাউকে বিয়ে কাউকে এবার ফেসানো হয়নি বা হয়নি, হয়নি। কিন্তু সংখ্যাটা, পরিসংখ্যানের দিক দিয়ে দেখতে গেলে দেখা যাচ্ছে যে যারা ভালনারেবল গ্রুপ রয়েছে, ছেলেদের মধ্যে আমরা দেখছি আমাদের একটা সবসময় সোশিয়াল কন্ট্রোল আমাদের মেয়েদের তুলনায় কম থাকে পরিবারে, এবং আমরা খুব ইজিলি বাইরে বেরিয়ে যেতে পারি, বন্ধুদের সাথে কোথাও ঘুরতে চলে যেতে পারি। এটা মেয়েদের ক্ষেত্রে হয়তো একটু হলেও সাবধানতা রয়েছে। তো দাদা, আমরা আজকে যে আমরা এখানে বসে আছি, আমাদের সরকারের অনেক বড় হাত আছে, কেন কি আমাদের সরকার চায় আমরা ড্রাগস এবিউজের কথা বলবো, আমরা এটা নিয়ে অ্যাওয়ারনেস ক্রিয়েট করবো। তো আপনার দেখা মতো কি কি সরকারের যে নীতিগুলো আছে, যে কেন আমরা ড্রাগস এবিউজ থেকে বাঁচতে পারি, যে কি করা যায় বা ওরা কি করছে সরকার? দেখুন, আমি 2-3টা বিষয়কে সরকারের অনেক ধরনের উদ্যোগ নিয়েছে সেই নেশামুক্তি সমাজ গঠন করতে গিয়ে। তো সেটার মধ্যে আইনি কিছু বিষয় রয়েছে, কিছু সোশিয়াল সামাজিক বিষয় রয়েছে। সামাজিক বিষয়ের মধ্যে যেটা আমরা এখন করছি অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এটা সামাজিক বিষয় আছে। আর স্বাস্থ্যগত বিষয় আছে। কারণ ড্রাগস এর মেইন এফেক্ট যদি আমরা আসাম স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি যদি লাস্ট ইয়ারের ডাটাগুলোকে আমরা যদি একটু পর্যালোচনা করি, তো আগে আমরা দেখতাম যে শারীরিক সম্পর্কের মাধ্যমে এইচআইভি ভাইরাস বা যে সিফিলিস ভাইরাস গুলো, বা এখন এই হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি গুলোর কথাও বলা হচ্ছে, যেগুলো আগে শারীরিক সম্পর্কের মাধ্যমে আমাদের সমাজে বেশি ছড়াতো। কিন্তু গত 1-1.5 বছরের মধ্যে যে ডাটাগুলো উঠে আসছে, বা আমরা যদি আসাম স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির ওয়েবসাইটে গিয়ে যদি দেখি, তাৎক্ষণিকভাবে দেখা যাচ্ছে যে ড্রাগ এডিকশনের কারণে আজকের দিনে অতিরিক্ত মাত্রায় আর এইচআইভি, সিফিলিস এর মতো রোগ বাড়ছে, সেজন্য হেপাটাইটিস এবং বি এন্ড সি রোগ বাড়ছে। এবং ম্যাক্সিমাম ভিকটিমস যারা হচ্ছে তারা হচ্ছে কিন্তু যুব সমাজ। তো সেই দিক দিয়ে সরকারি স্তরে স্বাস্থ্যগত দিক দিয়ে অনেক অভিযান চালাচ্ছে। বর্তমানে আমাদের কাছাড় জেলাতে ইন্টিগ্রেটেড হেলথ ক্যাম্প চলছে বিভিন্ন জায়গায়। আমরা কিছুদিন আগেও আইইসি ক্যাম্পেইন করেছি। হ্যাঁ, তো এই ক্যাম্পেইন গুলোর মাধ্যমে আমরা গ্রামে গ্রামে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে এইসব ভাইরাসের কথাগুলোকে মানুষের মধ্যে আমরা করার চেষ্টা করেছি, জাগরণ করার চেষ্টা করেছি। বর্তমানে আমরা অ্যাওয়ারনেস এর সঙ্গে টেস্টিং এন্ড স্ক্রিনিং ক্যাম্পও চলছে। তো আমরা মূল উদ্দেশ্য হচ্ছে, আজকে সরকার কিন্তু আরেকটা জিনিস নিয়েছে, যারা আগে সিরিঞ্জ দিয়ে নেশা করতেন। তো আগে সিরিঞ্জ দিয়ে নেশাগুলো কিভাবে হতো, একটা সিরিঞ্জ বন্ধু বান্ধবরা লুকিয়ে নেশা করতে যেতেন, তো এক সিরিঞ্জ দিয়ে 3-4 জনের মধ্যে ব্যবহার করতেন। তো সেটা থেকে কিন্তু একজনের শরীরে যদি কোনো ভাইরাস থাকতো, সেটা বাকি সবার মধ্যে ছড়িয়ে যেত। তো এখন বৈজ্ঞানিকরা নতুন আবিষ্কার করেছেন তার বিকল্প হিসাবে ওএসটি,
অপিওয়েড সাবস্টিটিউট থেরাপি। সেই থেরাপি সেন্টার আমাদের শিলচর মেডিকেল কলেজে রয়েছে। তো এই সাবস্টিটিউট থেরাপিটা আমরা ড্রাগস না নিয়ে সেই ওষুধের মাধ্যমে নিজেকে কিভাবে আর ড্রাগস এর আসক্তি থেকে ধীরে ধীরে আমরা বেরিয়ে আসতে পারি, 6 মাস 7 মাস 8 মাসের কাউন্সিলিং যে পদ্ধতিটা রয়েছে তার মাধ্যমে এখান থেকে বেরিয়ে এসে আবার নতুন জীবনটাকে পুনরায় শুরু করতে পারি। তার জন্য এই স্বাস্থ্য বিভাগের দিক দিয়ে সরকারের অনেক পদক্ষেপ রয়েছে এবং আমরা আশাবাদী প্রত্যেক যুব সমাজের কাছে যদি আমরা এই ড্রাগস এর বিকল্প যে ব্যবস্থা রয়েছে আর মেডিকেশনের ব্যবস্থা, সেই মেডিকেশনের ব্যবস্থার কথাটা যদি আমরা ওএসটি, অপিওয়েড সাবস্টিটিউট থেরাপি, যেটা আমাদের শিলচর মেডিকেল কলেজে সাইকেট্রিক বিভাগের আন্ডারে রয়েছে, সেটাকে যদি আমরা সকলের কাছে পৌঁছে দিতে পারি, তখন হয়তো এই যে সিরিঞ্জ টু সিরিঞ্জের মাধ্যমে যে ড্রাগস এডিকশনের ফলে সমাজে যে ভাইরাস গুলো ছড়িয়ে যাচ্ছে, একটা মানুষকে হয়তো আমরা, কেউ ড্রাগস আসক্ত হলো, তাকে হয়তো কাউন্সিলিং পরামর্শ বিভিন্ন সবকিছু দিয়ে মেডিকেশন করে হয়তো তাকে ড্রাগস আসক্তি থেকে 6 থেকে 8 মাস পর তাকে নর্মাল লাইফে ফিরিয়ে আনতে পারবো। কিন্তু একবার যদি কেউ ভাইরাসে আক্রান্ত হয়ে যায়, সে ভাইরাসটা থেকে তাকে মুক্ত করাটা আমাদের একটু কঠিন হয়ে যায়, কারণ আমরা জানি এইচআইভি ভাইরাসকে শরীর থেকে নেগেটিভ করে দেওয়ার মতো কোনো মেডিসিন এখনো বের হয়নি। সেটা আমাদের সারা জীবন আমাদের শরীরে যেরকম ডায়াবেটিস রোগ থেকে যায়, ঠিক সেইভাবে আমাদের এইচআইভি ভাইরাসটাও থেকে যায়। তার জন্য সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে এআরটি মেডিসিন নিতে হয়। তো একটা শরীরের মধ্যে একটা মেডিসিনের লোড নেওয়ার একটা ক্যাপাসিটি থাকতে লাগে। তো তার জন্য আমরা যদি এই ধরনের পথেই না যাই, তাহলে এই ধরনের অনেক রোগ থেকে বেঁচে আসতে পারি। আর যদি আমরা সিরিঞ্জ টু সিরিঞ্জ ড্রাগ এডিকশনই বন্ধ করে নিতে পারি, তাহলে সমাজের মধ্যে প্রথম তো হচ্ছে আমরা 6-8 মাস কাউন্সিলিং এর মাধ্যমে তাদের থেকে আমরা ড্রাগস মুক্ত জীবনে ফিরিয়ে আনবো। তার চেয়েও বড় কাজ হচ্ছে আমাদেরকে যে তারা যাতে কোনোভাবে সিরিঞ্জ ড্রাগ এডিকশনে না যায়, কারণ এইসব সিরিঞ্জ গুলো যে ব্যবহার হয় সেগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন পত্র পত্রিকায় দেখেছি, অসামাজিক রূপে সেগুলো নেওয়া হয় এবং হাইজিন মেনটেন না করে, কোনো ধরনের স্টেরিলাইজেশন মেনটেন না করে নেওয়ার ফলে শরীরে অনেক ধরনের ভাইরাস ছড়াচ্ছে, সেই সঙ্গে অনেকের শরীরে থেকে হয়তো তার জীবন হানিও হয়ে যেতে পারে। এবং দেখুন, সমাজের সবচেয়ে বড় যে ব্যাপারটা রয়েছে, একটা সামাজিক দিক দিয়ে আমরা যদি বলতে চাই, তাহলে ড্রাগস এর সামাজিক দিক রয়েছে। একটা মানুষ যখন ড্রাগসে আক্রান্ত হয়, তখন দেখে নেবেন, আজকে আমরা দেখেছি যে এই যে মোবাইল স্ন্যাচিং, চেইন স্ন্যাচিং বা এই ধরনের যেগুলো ছিনতাই গুলো হচ্ছে, তার মধ্যে ম্যাক্সিমাম কেসে যখন ধরা পড়ছে তখন দেখা যাচ্ছে তার মধ্যে নেশার কোনো না কোনো প্রকোপ রয়েছে এবং সেই নেশার টাকার জোগাড় করতে গিয়ে সে এই ধরনের অসামাজিক কার্যকলাপে ছড়িয়ে পড়ে। তো এই যে অসামাজিক কার্যকলাপ গুলো হচ্ছে, তার থেকে কিন্তু আমাদের রাস্তাঘাটে চলার সময় আমাদের মা বোন এবং আমাদের বয়োজ্যেষ্ঠ যারা কাকু জেঠুরা বাবারা রয়েছেন, তাদের জন্য সামাজিক ভাবে চলাফেরা বা বিচরণ করাটা একটা কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তো ড্রাগস এর উপর যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে আমাদের সামাজিক জীবনও নড়বে না। এটা একটা বড় বিষয়। তাছাড়া একটা বিষয় রয়েছে, অনেক আমি ফ্যামিলিতে এরকম দেখেছি যে যে বয়সে ছেলেকে নিয়ে, ছেলের সন্তান সন্ততি নিয়ে আর দাদু দিদিমা বা নানা নানির আজকের দিনে হয়তো বাচ্চাদের নিয়ে খেলার কথা ছিল, সেই বয়সে তারা দেখা যাচ্ছে যে এখন ছেলেকে রক্ষা করতে গিয়ে ড্রাগ এডিকশন সেন্টারের সামনে গিয়ে চোখের জল ফেলছে। তো সেই যে যুব সমাজের যে একটা এই একটা পথভ্রষ্ট হয়ে যাওয়ার ফলে যে সামাজিক যে একটা ইয়ে এসেছে, এই কষ্টের ব্যাপারগুলো, সামাজিক কষ্টের ব্যাপারগুলো পরিবারই বুঝতে পারে এবং পরিবারের কষ্টের ব্যাপারটা হয়তো সকলের সামনে তুলে ধরাটা কষ্ট, কিন্তু যে পরিবার এই বিপদের মধ্যে পড়েছে তার কাহিনী যদি শোনা যায়, তাহলে দেখতে পাবো আমরা একটা করুণ কাহিনী। অনেক মেয়েরা বিবাহ জীবনের পর নিজের জীবন হারানোর মতো অবস্থা হয়ে গেছে, পরিবার হারানোর অবস্থা হয়ে গেছে। অনেক মা বাবা বুড়ো বয়সে কাঁদছেন যে ছেলে কবে ড্রাগ এডিকশন সেন্টার থেকে ঘুরে এসে নর্মাল লাইফে ঘুরে আসবে। এই যে সামাজিক বিশৃঙ্খলা, সেই সমস্ত বিশৃঙ্খলাকে দূর করার জন্য আমাদের সরকার আইনিগত ভাবে, সামাজিক ভাবে এবং স্বাস্থ্যগত ভাবে যে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো বলেছেন। আইনি বিষয়গুলো আইন বিশেষজ্ঞরা বেশি ভালো বলতে পারবেন। আমি স্বাস্থ্যগত এবং সামাজিক দিক, যেহেতু এই দুটা নিয়ে আমি কাজ করছি, তো সেই দিকটা তুলে ধরবো। আমি আপনার কাছে জানতে যাবো যে এখন যেরকম চলছে, অবভিয়াসলি আপনার কাছে অনেকগুলো এরকম কাহানি আসে বা অনেক স্টোরি আপনি জানেন যেখানে একটা ঘরের ছেলে বা মেয়ে বা বাবা যে কোনো কেউ হোক, ওরা নেশাগুলো আক্রান্ত হয়, অনেক এমন কাজ করে অনেক পরিবারের জন্য অনেক অসুবিধা হয়। তো একটা এমন কোনো স্টোরি আমি জানতে যাবো যেটা আপনি হতে পারে আপনার জন্য আপনার হোটেল কাছে আছে, কেন কি আপনি দেখি নিজের থেকে। তো এটা জানতে পারে হতে পারে যে আমাদের যারা ভিউয়ার্সরা আছে ওরা যখন দেখবে, ওরা বুঝতে পারবে জিনিসটা কত কষ্ট হতে পারে একটা পরিবারের জন্য বা সমাজের জন্য। তো এরকম কিছু আপনার আছে যেটা আপনি শেয়ার করতে চাইবেন আমাদের কাছে?
আমি যখন আমাদের আইসি ক্যাম্পেইন চলছিল, তো সেই আইসি ক্যাম্পেইনের সময় একটা এডিকশন সেন্টারে আমি একটা কাউন্সিলিং দিয়েছিলাম। তো যেহেতু আমরা এই পেশেন্টস যারা রয়েছে তাদেরকে সাইকোলজিক্যাল কাউন্সিলিং দিই, তো সেই সাইকোলজিক্যাল কাউন্সিলিং এ একজন বাবা এসেছেন। আর ওই দিন আমরা ওইখানে ক্যাম্পেইন করতে যাব শুনে ওর পরিবারের থেকে ওনার বউ এবং মেয়েও এসেছে। তো ওনাকে যখন আমি কাউন্সিলিং করছিলাম, তো উনি আমাকে ইশারা দিয়ে দেখিয়ে দিয়ে আমরা আজকে আমাদের পরিবার করে দুজন এসেছে। তো আমি পরিবারকে কাউন্সিলিং এর জন্য সব পুরো পরিবার ডাকলাম। তো ওয়াইফ ওনার মুখের কথা বলছেন কিভাবে উনি এডিক্টেড হয়েছিলেন। তো ওই কথাগুলো যখন হাজব্যান্ড শুনছিলেন এবং ওনার মাথা পুরো নত হয়ে গেছিলেন ডিউরিং মাই কাউন্সিলিং পিরিয়ড। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় ছিল, পেছনে প্রাপ্তবয়স্ক মেয়েটি বসা ছিল ওনাদের নিয়ে, এবং সেই মেয়েটা অঝরে চোখ থেকে জল ফেলে দিচ্ছে। তো তারপর আমি ওনাকে এই ব্যাপারটাই বুঝাতে চেষ্টা করলাম যে, দেখেন আপনার একটা সামান্যতম ভুলের কারণে আপনার বউ কাঁদছে, আপনার মেয়েও কাঁদছে, এবং সেই মেয়েটা হয়তো আজকের দিনে ওর ফ্রেন্ডস যারা রয়েছেন তারা হয়তো আজকের দিনে নতুন নতুন সংসারে নতুন জীবনে যাবে, একটা ঘরে যাবে, সেই নতুন রিলেশনশিপে যাবে, এরকম চিন্তা করছি। সেই সময় আপনার মেয়ে আপনাকে বাইরে এসে পাহারা হচ্ছে, এবং জিনিসটা যখন আপনার মেয়ে, ও তো মেয়ে এবং আপনার লাগাবাড়ির মেয়ে মেয়ে, কিন্তু ওর জীবন আর ওর জীবনের মধ্যে কত তফাৎ রয়ে গেছে শুধু আপনার একটা ব্যবহারিক ইয়ের জন্য। তখন ওই বাবার চোখে জল এসেছিল, এবং উনি আমাকে কথা দিয়েছিলেন যে, স্যার আমি কথা দিচ্ছি আপনাকে, আমি 1 মাসের মধ্যে বাড়ি ফিরে যাবো, আমি এই ইয়ে থেকে নিয়ে যাবো। তো কিছুদিন আগে আমি খবর পেয়েছি যে সেই মানুষরা এডিক্টেড মুক্ত হয়েছেন এবং সেন্টার থেকে বাড়িতে ফিরে গেছেন। যাই হোক, ওনার সাথে আমার দেখা হয়নি, কিন্তু আমি দেখা হবে ওনার খুব একটা অবশ্যই মনে। তো এরকম আমি সকলের কাছে একটা আহ্বান রাখবো, আজকে যে ওএসটি সেন্টার, অপিওয়েড সাবস্টিটিউট থেরাপি সেন্টার কথা আমরা বলেছি, বা অনেকে অ্যালকোহলিক এডিকশন এসে যায়, সেই এডিকশন গুলো থেকে মুক্ত হওয়ার জন্য অ্যালকোহলিক ডি এডিকশন সেন্টার গুলো রয়েছে। আমরা সকলকে একটা জিনিস আপনাদের কাছে আহ্বান রাখবো, আমরা প্রত্যেককেই অনুরোধ করবো যে যেই যদি নেশা ড্রাগস এর সঙ্গে জড়িত হয় তাকে অবশ্যই আপনারা কাউন্সিলিং করুন। আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার রিলেটিভে যদি কেউ এরকম জানেন যে এরকম তার ড্রাগ এডিকশনের ইয়ে রয়েছে, আপনারা অবশ্যই তাকে মেডিকেল কলেজের রেজিস্ট্রি সেন্টারে পাঠান। সেখান থেকে চিকিৎসার মাধ্যমে এবং কাউন্সিলিং এর মাধ্যমে, পরামর্শের মাধ্যমে, হয়তো বারংবার চেষ্টার ফলে একটা মানুষ হয়তো 6 মাস 8 মাস, একদিন সে রিয়েলাইজ করবে যে আমি হয়তো জীবনে একটা ভুল করেছি, এবং সেখান থেকে সুস্থ হয়ে সে বাড়িতে ফিরে আসবে। সেই দিন হবে আমাদের সার্থকতা এই নেশামুক্ত ভারত অভিযান। থ্যাংক ইউ সো মাচ। আপনার কথা শুনে আমি জিনিসটা জানতে পারলাম যে একটা মানুষ এখান থেকে বাঁচতেও পারে, আর যদি ইনভলভ হয়ে থাকে এখান থেকে বের হওয়ার রাস্তা আছে। তো এটা না যে আমি নেশার মধ্যে ফেসে গেছি আমার সারা জীবন এটার মধ্যে যাবে গিয়ে, কিন্তু যদি আমরা চেষ্টা করি, মনে না যদি আমাদের ওই ভরসা থাকে যে আমরা এখান থেকে বের হবো, আমরা বের হয়ে দেখাবো। আপনি যে অনেক স্টোরিটা বললেন, হতে পারে অনেকজন আছে যারা এখন নেশা করছে বাট ওই লেভেলে যায়নি, বা হতে পারে যার মাথা চলছে নেশা করতে পারে। কিন্তু অনেক সময় দেখি ইউথের মধ্যে এই জিনিস আমি ফিল করি, অনেক সময় হয় কি আমি আমার বন্ধুকে দেখি কিছুটা করতে, অনেক সময় জিনিস অনেক বেশি কুল, যেটা আজকে ট্রেন্ড আমরা বলি কুল লাগে শুনতে, কিন্তু ওই কুল ভাবাটা সবসময় ঠিক হবে এটা না। অনেক সময় হতে পারে অনেক কিছু আনকুল লাগতে পারে, কিন্তু একটা ভালো আইডিয়াল জীবন কাটানোর জন্য অনেক সময় আনকুল হওয়াটা ভালো না, আপনি নিজের ঘরের মানুষ বা নিজের সমাজকে কষ্ট দেবো। এটাই আমাদের ভাবলো আজকে আমাদের এই সেশনটা, আমাদের পডকাস্টটা, আমাদের ড্রাগস অ্যাওয়ারনেস সেশন।